প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী। 10,000 কোটি টাকার জরুরি তহবিল চাইল ইসলামী ব্যাংক। বাজেটে বাড়ছে না সিগারেটের দাম। কালীগঞ্জে টাকা নিয়ে বিরোধ, ভাতিজার কিল ঘুষিতে চাচার মৃত্যু। মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণাধীন কাজে অনিয়মের অভিযোগ। নারী ফুটবলারদের পাশে আমিনুল হক। মসজিদ মন্দির ঘিরে জয়পুরে উত্তেজনা, 3,000 পুলিশ মোতায়েন। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতায় তীব্র ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারম্যান তারেক রহমান। যেসব কর্মকর্তার অবহেলা বা গাফিলতির কারণে প্রকল্পের মেয়াদ বাড়ছে তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। আজ বাংলাদেশ সচিবালয় কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই নির্দেশনা দেওয়া হয়। এদিনের সভায় মোট 3,890 কোটি 97 লাখ টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 3,810 কোটি 62 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে 80 কোটি 35 লাখ টাকা যোগান দেওয়া হবে। বৈঠক সূত্রে জানা গেছে, একনেক সভায় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বারবার মেয়াদ বৃদ্ধির কারণে প্রকল্পটি অনুমোদন না দিয়ে একনেক সভা থেকে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে কোন কর্মকর্তার কারণে এই প্রকল্পের মেয়াদ বারবার বাড়াতে হচ্ছে তাকে চিহ্নিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সভায় তিনি সব ধরনের প্রকল্পের খরচ কমানোর এবং রেট শিডিউল একীভূত করার নির্দেশ দেন। এলজিইডি ও পিডব্লিউডি সহ বিভিন্ন বিভাগের রেট শিডিউল আলাদা হওয়ার বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, অধিকাংশ প্রকল্পের ব্যয় অস্বাভাবিক মনে হচ্ছে, তাই দ্রুততম সময়ের মধ্যে সব বিভাগের রেট শিডিউল একই কাঠামোতে নিয়ে আসতে হবে। চলমান অস্থিরতার মধ্যে তারল্য চাপ সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার বিশেষ সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। 8 জুন কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই সংক্রান্ত আবেদন করা হয়েছে। আজ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নতুন চেয়ারম্যানকে নিয়ে চলমান আন্দোলন ও চলমান অস্থিরতার কারণে অন্য যে কোনো সময় চেয়ে ঈদুল আজহার ছুটির পর্যন্ত মাত্র 5 কার্যদিবসে ব্যাংকটিতে জমার তুলনায় প্রায় 4,300 কোটি টাকা বেশি উত্তোলন হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় এই অঙ্ক অনেক বেশি। এই অবস্থায় অতিরিক্ত নগদ উত্তোলনের ফলে ব্যাংকটি আবারও বিধিবদ্ধ নগদ সংরক্ষণ বজায় রাখতে চাপে পড়েছে। এই পরিস্থিতিতে তারল্য সংকট মোকাবেলা ও আগাম প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী 2026-27 অর্থ বছরে বাজেটে সিগারেটের দাম ও কর হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন অর্থ বছরে সিগারেটের দাম কোনো পরিবর্তন আসছে না। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন 3-এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান অর্থমন্ত্রী। রাশেদা বেগম হীরা প্রশ্ন করেছিলেন, তামাকের উপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি, যেমন সিগারেট খুচরা মূল্যের উপর 15% মূল্য সংযোজন কর এবং 1% স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখিয়া 20 শলাকা সিগারেটের খুচরা মূল্য আরো বৃদ্ধি করে অধিক সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট কর আরোপ করবে কিনা। জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে সিগারেটের ক্ষেত্রে মূল্য এবং কর হার আগের বছরের ন্যায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের মনিরামপুর পৌরসভার 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 16 কোটি 59 লাখ টাকা আয় ও ব্যয় ধরে সম্পূরক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়নমুখী এই বাজেটকে প্রণয়ন করায় অনেকেই স্বাগত জানিয়েছে। আজ সকালে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক সম্রাট হোসেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কামালহাট গ্রামে টাকা পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে চাচা নিয়ামত আলীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে
এই ঘটনা ঘটে। এই ঘটনার পর ভাতিজা এরশাদ পলাতক রয়েছে। নিহতের স্বজনেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে চাচা নিয়ামত ও তার ভাতিজা এরশাদের মধ্যে বিরোধ চলছিল। এই ঘটনা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজার কিল ঘুষিতে চাচা গুরুতর জখম হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নিয়ামত কামালহাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানিয়েছেন, থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। অভিযুক্ত ভাতিজাকে আটক করতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস ভবন নির্মাণের কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। 3 বছরেও শেষ হয়নি এই বীর নিবাস ভবনের কাজ। চলতি বছরের জুন মাসে এই প্রকল্পের কাজের অর্থ বরাদ্দ সমাপ্ত হওয়ার কথা থাকলেও এখনো অধিকাংশ কাজ শেষ করতে পারেনি ঠিকাদাররা। কাজের ক্ষেত্রে কোথাও কোথাও 6 মাস ধরে, আবার কোথাও 3 মাস ধরে কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও। নির্মাণাধীন ভবনের কাজ শেষ হওয়ার পূর্বেই পলেস্তার খসে পড়েছে অনেক ভবনের। গ্রিলে মরিচা ধরে গেছে, ছাদ থেকে পানি চুয়ে পড়ছে ফ্লোরে। বিদ্যুৎ স্যানিটেশনের কাজ অধিকাংশ ভবনেই বাকি রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা একাধিকবার ঠিকাদারের তাগিদ দিলেও কর্ণপাত করছেন না। এই ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে কিসমত বোলপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ভবন নির্মাণের অনিয়ম অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজস্থানের জয়পুরে একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করার কাজকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। তবে এই অভিযান ঘিরে প্রশাসনের সবচেয়ে বড় উদ্বেগ আইন শৃঙ্খলা পরিস্থিতি। কারণ উচ্ছেদের তালিকায় থাকা অধিকাংশ স্থাপনায় স্থানীয় মন্দির ও মসজিদ সংলগ্ন। সম্ভাব্য সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে পুরো এলাকা জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় 3000 পুলিশ সদস্য। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জয়পুর উত্তর ও জয়পুর পূর্ব পুলিশ জেলার 34টি থানার আওতায় 24 ঘন্টার জন্য মোবাইল, ইন্টারনেট, বাল্ক SMS এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া যে কোনো ধরনের জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করে আগামী 22 জুন পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। সাব ফাইনালে হেরে ফেরা মেয়েদের পাশে দাঁড়ালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার ঢাকায় ফেরার পর নারী দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক এই ফুটবলার। গোয়ার রাতটা ভুলতে পারেননি কেউই। ভারতের বিপক্ষে সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে দেশে ফিরেছে বাংলাদেশের নারী ফুটবল দল। গতকাল দুপুরে বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আসে ফুটবলাররা। ক্লান্ত, নীরব, বুকে অপূর্ণ স্বপ্নের ভার নিয়ে তারা সেখানে উপস্থিত হন। সেখানেই তাদের অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পত্রিকায় নারী ফুটবলারদের ছবি দেখেছেন এবং তার নির্দেশেই এই সাক্ষাৎ। শুধু জিতলেই সংবর্ধনা নয়, হারলেও খেলোয়াড়দের পাশে দাঁড়াতে হয় বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন। দেশের জন্য লড়াই করা যোদ্ধাদের মূল্য যে শুধু ট্রফি দিয়ে মাপা যায় না, সেই বার্তায় পৌঁছে দিলেন রাষ্ট্রের পক্ষ থেকে তিনি। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।